আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়টি আলোচনা করছি। আজকের এটি আমাদের 11তম লেকচার এবং লেকচারের টাইটেল হচ্ছে ক্যাশ বাজেট অ্যান্ড ফ্লেক্সিবল বাজেট। এটি সিলেবাসের 7 নম্বর চ্যাপ্টারের অংশ এবং 8 নম্বর চ্যাপ্টার। তো শুরু করছি আমরা। আজকের শুরুতে দেখে নিচ্ছি আজকের লেকচারের কন্টেন্ট। প্রিপেয়ার এ ক্যাশ বাজেট। আমরা একটা ক্যাশ বাজেট তৈরি করব, যেহেতু ক্যাশ বাজেট বিষয়ে আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি এবং সেখানে মাস্টার বাজেট নিয়েও আমরা আলোচনা করেছি। সো আজকে আমরা ক্যাশ বাজেট তৈরি করব। অ্যান্ড 2 ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট কি সেটা নিয়ে আলোচনা করার পরে আমরা তৈরি করব এটি ফ্লেক্সিবল বাজেট। সো এগুলি হচ্ছে আজকে আমাদের লেকচারের আলোচ্য বিষয়। শুরুতে ক্যাশ বাজেট। A cash budget is a budget or plan of expected cash receipt and disbursement during the period. A cash budget is a budget or plan of expected cash receipt and disbursement during the period. একটা নির্দিষ্ট সময়ের আমাদের এক্সপেক্টেড ক্যাশ কত রিসিভ করতে পারি আমরা, অথবা এবং আমাদের সম্ভাব্য ক্যাশ ডিসবার্সমেন্ট, দ্যাট মিনস সম্ভাব্য খরচ বা ক্যাশ প্রদান কত হবে, ক্যাশ আউটফ্লো কত হবে, এটা নির্দিষ্ট সময়ের এই যে একটা পরিকল্পনা দেয়, সংখ্যাত্মক পরিকল্পনা দেয়, অর্থাৎ ক্যাশ রিসিপ্ট, এক্সপেক্টেড ক্যাশ রিসিপ্ট অ্যান্ড এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট, তাকেই বলছি আমরা ক্যাশ বাজেট। এটাই হচ্ছে একটা ক্যাশ বাজেট। দ্য ক্যাশ বাজেট ইজ কম্পোজড অফ 4 মেইন সেকশন। এই ক্যাশ বাজেটের মূলত 4টা মেইন সেকশন থাকে। 1, দ্য ক্যাশ রিসিপ্ট সেকশন, অর্থাৎ আমরা যে ক্যাশ পেয়ে থাকি, সম্ভাব্য যে ক্যাশ পাওয়ার যে এক্সপেক্ট করি সেই সেকশন একটা। দেন 2, ক্যাশ ডিসবার্সমেন্ট সেকশন, এবং আমরা যে ক্যাশ প্রদান করি অথবা ক্যাশ যে আউটফ্লো হয়, ডিসবার্সমেন্ট হয়, তার একটা সেকশন। অ্যান্ড 3, ক্যাশ এক্সেস অর ডিফিসিয়েন্সি সেকশন। যদি রিসিপ্টের চেয়ে আমাদের ডিসবার্সমেন্ট বেশি হয় সেটা হয় ডিফিসিয়েন্সি। যদি রিসিপ্টের চেয়ে যদি ডিসবার্সমেন্ট কম হয় সেটা হচ্ছে এক্সেস, অর্থাৎ ক্যাশ ব্যালেন্স অর ক্যাশ ইন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস পিরিয়ড, সেটা হচ্ছে দ্য ক্যাশ এক্সেস অর ডিফিসিয়েন্সি সেকশন। And finally, that is 4, section 4, the financing section, অর্থাৎ আমাদের ফাইন্যান্সিং করতে হবে কি না। ফাইন্যান্সিং মিনস হচ্ছে আমার যদি ক্যাশ ধার করার প্রয়োজন হয় আমরা ক্যাশ ধার করব, অথবা যদি আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে ক্যাশ রিপেমেন্ট করার, যেটা আমরা ধার করেছিলাম, লোন করেছিলাম, আমরা সেটা পে করে দিব। সো একটা ক্যাশ বাজেটের মূলত 4টা মেইন সেকশন থাকে। সেকশন 1, receipt section, section 2, disbursement section, section 3, either excess or deficiency section, and section 4, financing section. Okay. আমরা একটা ক্যাশ বাজেটের এখানে একটা চেহারা দিয়েছি, একটা স্পেসিমেন কপি দেওয়া আছে যে ক্যাশ বাজেটের আসলে চেহারাটা, এদের ফেসটা কি রকমের হবে, এর আবয়বটা কি রকমের হবে সেটা আমরা বলেছি। শুরুতে বিগিনিং ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ যে মান্থ অথবা যে পিরিয়ডের শুরুতে আমরা স্টার্ট করেছি সেই শুরুতে ক্যাশ ব্যালেন্স কত ছিল হাতে বা কত থাকবে এক্সপেক্টেড, সেই ক্যাশ ব্যালেন্স। অ্যাড ক্যাশ রিসিপ্ট এবং এক্সপেক্টেড ক্যাশ রিসিপ্ট, সেগুলোকে এখানে আমরা অ্যাড করব আইটেম ওয়াইজ, আইটেমস অর্থাৎ আইটেম ওয়াইজ আমরা অ্যাড করব। সো বিগিনিং ক্যাশ ব্যালেন্স প্লাস ক্যাশ রিসিপ্ট দুইটা মিলে হচ্ছে টোটাল অ্যাভেলেবেল ক্যাশ, অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল ক্যাশের অ্যামাউন্টটা এখানে
লেস ক্যাশ ডিসবার্সমেন্ট, এটাও আইটেমাইজড, আমরা আইটেম ওয়াইজ আমরা নিব। ক্যাশ ডিসবার্সমেন্ট মিনস হচ্ছে আমরা যে পরিমাণ নগদ টাকা খরচ করার সম্ভাবনা আছে অথবা যে পরিমাণ আমরা নগদ পে করি অথবা আউটফ্লো হয় যে ক্যাশটা, সেটা আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট সেকশন বলছি, এবং এখানে ক্যাশ ডিসবার্সমেন্ট গুলোকে আমরা মাইনাস করব টোটাল অ্যাভেলেবেল ক্যাশ থেকে। তাহলে অ্যাভেলেবেল ক্যাশ থেকে যদি আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব এক্সেস অর ডিফিসিয়েন্সি অফ অ্যাভেলেবেল ক্যাশ ওভার ক্যাশ ডিসবার্সমেন্ট। ক্যাশ ডিসবার্সমেন্টের চেয়ে অ্যাভেলেবেল ক্যাশটা আইদার এক্সেস অর ডিফিসিয়েন্সি, বেশি হলে এক্সেস, কম হলে ডিফিসিয়েন্সি। এন্ড ফাইনালি ফাইন্যান্সিং, অর্থাৎ যদি আমাদের ফাইন্যান্সিং এর প্রয়োজন পড়ে, দ্যাট মিন যদি আমরা ধার করার প্রয়োজন হয়, বোরোয়িং করার প্রয়োজন হয় সেটা, অথবা যদি আমাদের লোন রিপেমেন্ট করার সুযোগ থাকে বা রিপেমেন্ট করতে হয়, সেই অ্যামাউন্টটা আমরা এখানে মাইনাস করে দিচ্ছি, দেন আমরা পাচ্ছি এন্ডিং ক্যাশ ব্যালেন্স। সো দেয়ার আর মেইন 4 সেকশন। This is the first section, cash receipt, then second section, cash disbursement, then third section, excess or deficiency of available cash over cash disbursement, available cash balance এর চেয়ে যদি ডিসবার্সমেন্টটা কম বা বেশি হয় সেই অ্যামাউন্টটা excess or deficiency, and fourth, financing, either cash borrowed or loan repayment, and finally ending cash balance অর্থাৎ expected cash balance at the end of this period. Okay, so this is the formula of preparing a cash budget. So আমরা এখন একটা এক্সাম্পল দেখব হাউ টু প্রিপেয়ার এ ক্যাশ বাজেট। আমরা একটা অঙ্কের মাধ্যমে, একটা প্রবলেম সলিউশনের মাধ্যমে আমরা এটা দেখার চেষ্টা করছি। ওকে, সো ক্যাশ বাজেট এক্সাম্পল পার্ট 1, দ্যাট মিন্স শুরু করছি আমরা পার্ট 1 থেকে। রয়্যাল কোম্পানি, একটু বলে নিচ্ছি, আমরা যে গত ক্লাসটা নিয়েছিলাম, গত ক্লাস মিন্স 10তম যে ক্লাসটা আমাদের ছিল, বাজেটারি কন্ট্রোল, বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, সেখানে আমরা মাস্টার বাজেট দেখেছি। মাস্টার বাজেটের অনেকগুলো এলিমেন্টস থাকে, সেখানে আমরা দেখেছি সেলস বাজেট, দেন প্রোডাকশন বাজেট, দেন পারচেস বাজেট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাজেট। আমরা এরকমের অনেকগুলো বাজেট দেখেছি। আজকের ক্যাশ বাজেট কিন্তু তারই একটা অংশ, মাস্টার বাজেটেরই পার্ট, এবং আমরা গত লেকচারে আমাদের যে এলিমেন্টসগুলো ছিল এখানেও সেই এলিমেন্টসগুলো থাকবে এবং তারই ধারাবাহিকতা থাকবে। অর্থাৎ আমরা ওখানে যে সেলস বাজেট করেছিলাম, আজকের ক্যাশ বাজেটও সেই সেলস ধরিয়ে আমরা করব। আমরা যে পারচেস বাজেট করেছিলাম, আমরা যে প্রোডাকশন বাজেট করেছিলাম, আমরা যে ওভারহেড বাজেট করেছিলাম, আমরা যে লেবার বাজেট করেছিলাম, আমরা ওই এলিমেন্টসগুলোকে অর্থাৎ ওই অ্যামাউন্টগুলোকে ধরেই আজকে আমরা সামনে ক্যাশ বাজেটটা আগাচ্ছি, যাতে আমাদের সুবিধা হয়, কন্টিনিউয়াস থাকে আমাদের। ওকে, সো গতকালকেও রয়্যাল কোম্পানি ছিল, মানে দ্যাট মিনস গত ক্লাসে আমাদের রয়্যাল কোম্পানি ছিল, আজকে আমাদের রয়্যাল কোম্পানি দিয়ে শুরু করছি, এবং সেই অ্যামাউন্টগুলোকে দিয়ে আমরা শুরু করব, বা সেই অ্যামাউন্টগুলো নিয়েই আমরা স্টার্ট করব, বা সেইগুলো দিয়েই আমরা সলিউশন করার চেষ্টা করব। তাহলে সুবিধা হবে যে আমরা একটা সিকোয়েন্স রাখলাম, কন্টিনিউয়াস থাকলো, এবং আমাদের বুঝতেও সুবিধা হবে, বুঝাতেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। ওকে, তোমরা যখন এই লেকচারটা দেখবে, যখন এই অঙ্কটা বিশেষ করে দেখবে, তখন এই অঙ্কটা একটু কোশ্চেনটা একটু টুকে রাখার চেষ্টা করবে, একটু নোটবুকে হোক, খাতা হোক, কোথাও একটু অ্যামাউন্টটা লিখে রাখলে সুবিধা হবে। যখন আমরা সলিউশন করব, যখন ওই প্রবলেমটা সলভ করতে যাব, তখন যদি চোখের সামনে আমাদের এই প্রবলেমটা না থাকে, আমাদের অঙ্কটা না থাকে, তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে একটু কষ্ট হবে। যেহেতু আমরা কম্পিউটার লেকচারটা দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, সুতরাং এটা একটু ওঠানামা করানো, স্ক্রিনগুলো ওঠানামা করানো ডিফিকাল্টিস হয়, তাহলে অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে, সুতরাং তোমরা একটু টুকে নিবে। ওকে, so Royal Company is preparing budget for the quarter ending June 30, সে জুন 30 এই সেকেন্ড কোয়ার্টার শেষে বাজেট তৈরি করছে। সো বাজেটেড সেলস ফর দ্য নেক্সট 5 মান্থ, যেটা আমরা গত লেকচারে বাজেটেড সেল দেখছিলাম লাইক দিস: এপ্রিল 20,000 ইউনিটস, বাজেটেড সেলস ইন এপ্রিল 20,000 ইউনিটস, মে 50,000 ইউনিটস, জুন 30,000 ইউনিটস, and July 25,000 units, and August 15,000 units. The selling price is $10 per unit. Per united selling price হচ্ছে $10. And additional information regarding sales: all sales are on account. সকল বিক্রয় ধারে করা হয়। Royal's collection pattern, this is important. Royal collection pattern is
70% collected in the month of sales, অর্থাৎ যে মাসে বিক্রি করা হয় সে মাসেই কালেকশন করা হয় 70% from account receivable from sell, and 30% collected in the month following sales. যে মাসে বিক্রি করা হয় the month following sales, তার পরের মাসে কালেকশন করা হয় 30%। অর্থাৎ রয়্যাল কোম্পানির কালেকশনের প্যাটার্নটা হচ্ছে এরকমের, যে মাসে বিক্রি করা হয় সে মাসে কালেকশন করা হয় এই বিক্রয়ের 70%, বাকি 30% কালেকশন করা হয় তার পরবর্তী মাসে বা তার পরের মাসে। ইন এপ্রিল the 31st March account receivable balance of 30,000 will be collected full in April, অর্থাৎ যেটা মার্চ মাসের অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স ছিল, যেটা মার্চ মাসে বিক্রি ছিল, মার্চ মাসে কালেকশন হয়েছিল 70%, বাকি 30% উইল বি কালেক্টেড দ্য নেক্সট মান্থ, দ্যাট মিনস এপ্রিল মাসে। এখানে সেই ইনফরমেশনই দেওয়া আছে। ইন এপ্রিল দ্য মার্চ 31st অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স অফ 30,000 উইল বি কালেক্টেড ইন ফুল in April. Okay, so this is the information regarding sales and collection from sales. Budgeted purchase of raw materials for the next month: April 1,40,000 pounds, May 2,21,000 pounds, and June 1,42,000 pounds. আমরা যখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেস বাজেট করেছিলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেট যখন করেছিলাম অর্থাৎ পারচেস বাজেট যখন করেছিলাম গত লেকচারে, সেখানে আমরা দেখেছিলাম এই অ্যামাউন্ট তার পারচেস করার কথা। সো এপ্রিলে সে পারচেস করবে 1,40,000 পাউন্ডস, মে মাসে পারচেস করবে 2,21,500 পাউন্ডস, অ্যান্ড জুন মাসে পারচেস করতে হবে 1,42,000 পাউন্ডস অফ ম্যাটেরিয়ালস। যখন শুধু ক্যাশ বাজেট যদি পরীক্ষা দেওয়া থাকে সেক্ষেত্রে এরকমের তখন আর প্রিভিয়াস পারচেস বাজেট বা লেবার বাজেট অথবা সেলস বাজেটটা তখন দেখতে হচ্ছে না, কোশ্চেনই এরকমের দেয়া থাকবে যে দিস অ্যামাউন্ট উইল বি পারচেস ইন দিস মান্থ, ইন দিস মান্থ, ইন দিস মান্থ। ওকে, সো রয়্যাল পেস 0.40 per pound for its materials, that means পার পাউন্ড ম্যাটেরিয়ালস এর দাম হচ্ছে $0.40, and 1/2 of month purchase is paid in the month of purchase, অর্থাৎ যে মাসে পারচেস করা হয় সে মাসে পরিশোধ করা হয় পারচেসের অর্ধেক, and the other half is paid in the following month, এবং বাকি অংশ বা বাকি 50% পরিশোধ করা হয় পরের মাসে। যদি আমরা এপ্রিল মাসে যেটা পারচেস করব সেটা এপ্রিল মাসে সেই পারচেসের যে মূল্য আসে, যে ভ্যালু আসে, তার 50% will be paid in April and remaining 50% will be paid the next month, that means April May মাসে আমরা বাকি 50% পরিশোধ করা হচ্ছে। This is the pattern of royal companies for paying to purchase. Okay, the March 31st accounts payable balance is 12,000, এবং মার্চ মাসের শেষে that means at the end of March the balance of account payable 12,000, and it will be paid in the month of April according to the policy, according to the paying policy of royal companies. The budgeted direct labor cost for the next month: April $13,000, May 23,000, and June 14,500। এই অ্যামাউন্টটা আমরা যখন ডাইরেক্ট লেবার বাজেট করেছিলাম তখন এই অ্যামাউন্টটা পেয়েছিলাম, বাট ক্যাশ বাজেট যদি সরাসরি ক্যাশ বাজেট তৈরি করতে বলে সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা হয়তো দিয়ে দিতে পারে, অথবা একটু ঝামেলা করতে পারে। সেটা হচ্ছে বলতে পারে যে লেবার রেট পার আওয়ার দিস অ্যামাউন্ট, একটা রেট বলে দিবে এবং কত ঘন্টা ডাইরেক্ট লেবার কাজ করে সেই ঘন্টা কথা বলতে পারে। তখন আমাদেরকে এই লেবার আওয়ার রেট দিয়ে ঘন্টাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব ডাইরেক্ট লেবারের অ্যামাউন্ট কত, সেটা যেটা আমরা গত লেকচারে দেখেছিলাম। বাট এখানে ডাইরেক্টলি দেয়া আছে বাজেটেড ডাইরেক্ট লেবার কস্ট ফর নেক্সট মান্থ অফ এপ্রিল 13,000, and May 23,000, and June 14,500. ওকে, তো বাজেটেড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফর দ্য নেক্সট month of April 26,000, May 46,000, and June 29,000. So budgeted variable manufacturing overhead
এখানে দেয়া আছে সেটা হচ্ছে এপ্রিল মাসে বাজেটেড expected budgeted variable manufacturing overhead for the month of April 26,000 and May 46,000 and June 29,000। আমরা শুরু থেকে বলে আসছি এই বাজেট হচ্ছে একটা expected amount, expected কোয়ান্টিটেটিভ অ্যামাউন্টস। আমরা ভবিষ্যৎ আমরা পরিকল্পনা করছি, যে সংখ্যাত্মক পরিকল্পনা করেছি যে এই পরিমাণ ওভারহেড খরচ আমাদের হতে পারে। অ্যান্ড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ 50,000 পার মান্থ, which include 20,000 for non-cash cost, that means depreciation. Fixed manufacturing overhead per month 50,000, যার মধ্যে 20,000 টাকা আছে আমাদের ডিপ্রিসিয়েশন পারপাস, যেটা নন ক্যাশ ট্রানজাকশন। নন ক্যাশ ট্রানজাকশন মিনস হচ্ছে যে খরচ, the cost is incurred but cash will not be paid, কিন্তু এখানে নন ক্যাশ ট্রানজাকশন যাকে বলে থাকি। when you prepare cash flow statement, মেবি সেকেন্ড ইয়ারে তোমরা অনার্স সেকেন্ড ইয়ার এটা করে এসেছো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ, সেখানে দেখেছো যে নন ক্যাশ ট্রানজাকশন গুলোকে আমরা এক্সক্লুড করি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। সো লাইক দিস, আমাদেরও ক্যাশ বাজেটেও আমরা ক্যাশ নিয়ে কথা বলেছি। আমরা 4টা সেকশন দেখেছিলাম। দ্যাট মিনস রিসিপ্ট সেকশন, দ্যাট মিনস ইনফ্লো বলছি আমরা, দেন ডিসবার্সমেন্ট, দ্যাট মিনস ক্যাশ আউটফ্লো, এন্ড 3 হচ্ছে আমাদের either excess or deficiency, and 4 ছিল আমাদের ব্যালেন্স কি, ফাইন্যান্সিং কি হবে সেটা। সো এখানেও আমাদের যে ক্যাশ আউটফ্লো হবে বা ডিসবার্সমেন্ট হবে, সেখানে শুধু ক্যাশ কতটুকু আউটফ্লো হবে সেটা আমরা দেখলাম। এক্ষেত্রে যদি কোনো খরচের মধ্যে নন ক্যাশ ট্রানজাকশন থাকে তো ওইটা আমরা এক্সক্লুডিং করে দেব। ওকে, ফাইন। সো বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিউরিং দিস পিরিয়ড, আমাদের এগুলো আমরা পেলাম। অ্যান্ড দেন দ্য selling and administrative expenses related information is given here. The variable selling and administrative expenses are 0.50 per unit sold, অর্থাৎ যতগুলা ইউনিট বিক্রি করা হবে পার ইউনিটে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস উইল বি $0.50 per unit. Fixed selling and administrative expenses are 70,000 per month, এবং ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হয়ে থাকে পার মান্থে $70,000, which include 10,000 in cost depreciation, যার মধ্যে এখানেও বলা আছে এই 70,000 টাকা পার মান্থ যে সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্সেস হওয়ার কথা ফিক্সড এক্সপেন্সেস পারপাস বা ফিক্সড প্যাটার্ন পারপাস, তার মধ্যে 10,000 আছে ডিপ্রিসিয়েশন খরচ। দ্যাট মিনস ক্যাশ আউটফ্লো হবে 60,000, 70,000 মাইনাস 10,000। ওকে, আমরা এটা দেখব পরবর্তী স্লাইডগুলোতে। আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি এর সাথে আরো কিছু এডিশনাল ইনফরমেশন এখানে আমরা দেয়া আছে, দেখছি কি দেয়া আছে। অ্যাজিউম দ্য ফলোইং ইনফরমেশন ফর রয়্যাল। একটু বলে রাখছি, আমরা এ পর্যন্ত ক্যাশ বাজেটের তৈরি করার জন্য যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো আমাদের গত লেকচারে ছিল, অর্থাৎ সেলস রিলেটেড, পারচেস রিলেটেড, ডাইরেক্ট লেবার রিলেটেড, ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভার রিলেটেড, অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড রিলেটেড বা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড রিলেটেড। এগুলো আমাদের গত লেকচারেই ছিল। এর বাইরেও আজকে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে ফর প্রিপেয়ারিং ক্যাশ বাজেট। ওকে, the maintain a 16% open line of credit for $75,000, অর্থাৎ যদি ক্যাশ ধার করার প্রয়োজন হয় তাহলে ধার করার ক্রেডিট পাওয়ার একটা অপশন আছে। 16% ইন্টারেস্ট দিয়ে আমরা 75,000 পর্যন্ত এই ওপেন লাইন অফ ক্রেডিট, আমাদের একটা শর্ট টার্ম লোন নেওয়ার সুযোগ রয়েছে, সেটা একটা অপশন দেয়া আছে। সুতরাং যদি আমাদের প্রয়োজন হয়, যদি ডিফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধার নেওয়ার সুযোগটা পাবো, এই লোন নেওয়ার সুযোগটা পাবো, সেটা এখানে মেনশন করা আছে। মেনটেইন এ মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ 30,000। This is the policy of Royal Company, যে maintain a minimum cash balance of 30,000 at the end of month. The Royal Company have to cash balance at least 30,000. That means তাদের মাস শেষে হাতে নগদ রাখতে হবে $30,000। এটা তাদের পলিসি। এখন যদি এই অ্যামাউন্ট রাখতে গিয়ে ধার করার প্রয়োজন হয় তাহলে ধার করবে। ওকে, then borrows on the first day of month and repays loan on the last day of the month. অর্থাৎ যদি ধার করা হয়, ইউজুয়ালি ধার করা হয় মাসের শুরুতে এবং এটা রিপেমেন্ট করা হয়, লোনটাকে পরিশোধ করা হয় মাসের শেষে।
pays a cash dividend of 49,000 in April. এপ্রিল মাসে ক্যাশ ডিভিডেন্ড পেড করা হয়েছে $49,000 এপ্রিল মাসে ক্যাশ পরিশোধ করা হয়, ডিভিডেন্ড পারপাস বা ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছে। and purchase 1,43,700 of equipment in May and 48,300 in June, both purchase paid in cash. মে মাসে ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছে 1,43,700 and মে মাসে and জুন মাসে also purchase 48,300 এবং এই দুই পারচেসই আমরা ক্যাশে পারচেজ করেছি, দ্যাট মিন্স ক্যাশ পরিশোধ করা হয়েছে। হ্যাজ অ্যান এপ্রিল অন ক্যাশ ব্যালেন্স অফ 40,000, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে, এই কোয়ার্টারের শুরুতে, যেহেতু এপ্রিল মে জুন আমাদের ক্যাশ বাজেট তৈরি করার কথা, এই শুরুতে এখানে ক্যাশ ব্যালেন্স ছিল $40,000। আমরা এই ডাটাগুলোকে নিয়ে, এই ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা ক্যাশ বাজেট তৈরি করার চেষ্টা করছি ফর দ্য মান্থ অফ এপ্রিল মে জুন। আমি একটু আবার পিছনে চলে আসছি, এটা আমাদের সেলস রিলেটেড ইনফরমেশন দেওয়া ছিল এই সেলাইটে, যে কতটুকু সেল হবে, কালেকশন করার প্যাটার্ন কি রকমের। দেন আমরা দেখি এখানে পারচেস রিলেটেড ডিসিশন ইনফরমেশন দেওয়া আছে, এখানে পারচেস কতটুকু করা হবে, এটা কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে কথা বলা আছে, লেবার কস্ট কতটুকু হবে সেটা বলা আছে, দেয়া আছে। এখানে ম্যানুফ্যাকচারিং ওভার রিলেটেড ইনফরমেশন দেওয়া রয়েছে, এখানে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রিলেটেড ইনফরমেশন ইনক্লুড করা আছে, এবং এখানে এর বাইরেও যে ডাটাগুলো আছে বা যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখলাম। তো অ্যাকর্ডিং on the basis of this information we are going to prepare a cash budget. Okay, এখন আমরা শুরুতে দেখে আসছিলাম একটা ক্যাশ বাজেটের 4টা মেইন সেকশন থাকে। সেকশন 1 ক্যাশ রিসিপ্ট, সেকশন 2 ক্যাশ ডিসবার্সমেন্ট, and section 3 either deficiency or excess balance of cash, and section 4 financing, অর্থাৎ আমরা কি ধার করব না লোন রিপেমেন্ট করব, সে কথাগুলো আমরা দেখে আসছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যেটা দেখেছিলাম যে অল সেলস আর অন অ্যাকাউন্ট, সকল বিক্রি হচ্ছে ধারে, আমরা ক্রেডিট বিক্রি করে থাকি, ক্রেডিট সেলস করে থাকি। তাহলে এই সেলস থেকে যে কালেকশনটা হবে তার প্যাটার্নটা কি রকমের ছিল? প্যাটার্ন ছিল এরকমের, যে মাসে সেল হবে সে মাসে 70%, তারপরের মাসে 30%। সুতরাং আমরা একটু ক্যালকুলেশন করে নিব একটা ওয়ার্কিং এর মাধ্যমে, যে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন ফ্রম ক্রেডিট সেলস। এই এক্সপেক্টেড ক্যাশ কালেকশন ফ্রম ক্রেডিট সেলস এটা মাস্টার বাজেটের পার্ট ছিল, সেখানেও এটা করার সুযোগ আছে বা ছিল, বাট আমরা ওখানে কেন করিনি? ওখানে আমরা এটা করিনি এই কারণে, আমরা এই যে ক্যাশ বাজেট করব এখন আমরা দেখে নিচ্ছি, কারণ পরীক্ষার সময় ইউজুয়ালি আমাদের পরীক্ষায় ক্যাশ বাজেট আসে। সো ক্যাশ বাজেট করতে গেলে তার প্যাটার্নটা কি রকমের হবে, সেটা আমরা কিভাবে আগাবো, সেই জন্য আমরা ওখানে না করে এখানে করার চেষ্টা করেছি, এখানে দেখানোর চেষ্টা করেছি। ওকে, সো অ্যাকাউন্ট রিসিভেবল 31 মাস শেষে, যেটা মার্চ মাসে ক্রেডিট সেলস করা হয়েছিল, ধারে বিক্রয় করা হয়েছিল যে অ্যামাউন্ট, তার 30% মার্চ মাসের 30% কালেকশন হবে এপ্রিল মাসে। মার্চ মাস শেষে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল এর ব্যালেন্স ছিল $30,000 and it will collected in April. Then April সেল, এপ্রিলে বিক্রি করা হয়েছে $2 লাখ, অর্থাৎ 2000 ইউনিট, and সেলিং প্রাইস পার ইউনিট 10। সো এই এপ্রিল মাসে আমাদের সেল হচ্ছে $2 লাখ। এই $2 লাখ কালেকশন হবে 70% এপ্রিল মাসে and 30% হচ্ছে মে মাসে। সো এপ্রিলে 1,40,000 and মে মাস 60,000। সেম মে সেল, মে মাসে যেটা বিক্রি করা হবে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা মে মাসে কালেকশন হবে 5 লাখের 70%, and জুন মাসে কালেক্ট করা হবে 5 লাখের 30%। and জুন মাসে যেটা সেল হয়, সেই জুন মাস সেলের 70% কালেকশন করা হবে জুন মাসে। দ্যাট মিনস জুন মাসে আমাদের সেল হয়েছিল $3 লাখ, সেই $3 লাখ 70% হচ্ছে $2,10,000, and বাকি 30% উইল বি কালেক্টেড ইন জুলাই, দ্যাট মিনস নেক্সট মান্থ। বাট আমরা বাজেটটা তৈরি করেছি এপ্রিল মে জুন, দ্যাট মিনস সেকেন্ড কোয়ার্টারে বাজেট তৈরি করতে যাচ্ছি আমরা। সুতরাং এপ্রিল মাসে কালেকশন দেখলাম, মে মাসের কালেকশন দেখলাম, আমরা এপ্রিলের কালেকশন দেখেছি, দেন মে মাসের কালেকশন আমরা দেখেছি এখানে, দেন জুন মাসের কালেকশন আমরা দেখেছি। সো এটা হচ্ছে আমাদের এই কালেকশন, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন ফ্রম ক্রেডিট সেলস ফর দ্য মান্থ অফ এপ্রিল মে জুন অ্যান্ড দিস কোয়ার্টার মিনস এগুলোর যোগফল আমরা নিয়ে এসেছি, তাতে এই কোয়ার্টারে কালেক্ট হবে $9,40,000। ওকে, সো
expected cash collection from credit sales or cash received from credit sales. Then second working, ক্যাশ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর ম্যাটেরিয়াল পারচেস। আমরা যে ম্যাটেরিয়াল পারচেস করেছিলাম বা পারচেস করব, সেই ম্যাটেরিয়ালস পারচেস করার পারপাসে আমরা কিভাবে ক্যাশ ডিসবার্সমেন্ট করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য পলিসি অফ রয়্যাল কোম্পানিজ, 50% paid in the month of purchase and remaining 50% will paid that the following month of purchase. যে মাসে পারচেস করা হয় সে মাসে পরিশোধ করে 50%, বাকি 50% পরিশোধ করা হয় তার পরের মাসে। and at the end of the month of March, the balance of account payable was 12,000. so এই মার্চ মাস শেষে যেটা অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স ছিল 12,000, সেটা আমরা এপ্রিল মাসে পরিশোধ করে দিব। দেন এপ্রিল মাসের পারচেস হচ্ছে $56,000, অর্থাৎ 1,40,000 ইন্টু 0.40, পার ইউনিটের দাম হচ্ছে $0.40। তো মার্চ এপ্রিল মাসে পারচেস করতে হবে 1,40,000 ইউনিট। So 1,40,000 units into $0.40, that means $56,000. এই $56,000 যে পারচেস প্রাইস ফর এপ্রিল, সেটা এপ্রিল মাসে পরিশোধ করা হবে 50%, বাকি 50% পরিশোধ করা হবে মে মাসে। So 50% of 56,000, that means 28,000 is paid for in April, and remaining 50% will be paid in May. Then May purchase 88,600 will be paid in May 50% and June 50%, and June purchase 56,000 will pay in June 50% and July 50%. যেহেতু আমরা করতে চাচ্ছি বাজেট ফর এপ্রিল, মে এন্ড জুন, এই 3 মাসের, সুতরাং আমরা এপ্রিল, মে এন্ড জুন এই 3 মাসের অ্যামাউন্ট আমরা এখানে নিয়েছি। এন্ড ফাইনালি দ্যাটস এ কোয়ার্টার, অর্থাৎ এই কোয়ার্টারে কত কালেকশন হবে, সরি আমাদের কত পেমেন্ট করতে হবে, কত ডিসবার্সমেন্ট করতে হবে ফর রিগার্ডিং ম্যাটেরিয়াল পারচেস, সেটা আমরা এখানে দেখছি বা এগুলো আমরা এখানে বের করে রেখেছি। ওকে, দেন নেক্সট ওয়ার্কিং 3, কম্পিটিশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যদি প্রয়োজন হয় এগুলো, যদি কখনো ডাইরেক্টলি আমাদের কোনো ইনফরমেশন দেওয়া না থাকে ক্যাশ রিসিপ্ট অর ক্যাশ ডিসবার্সমেন্ট এলিমেন্ট ওয়াইজ, তাহলে আমাদের খুঁজে আমাদেরকে সেই এলিমেন্ট ওয়াইজ এবং মান্থ ওয়াইজ পেমেন্ট কত হবে সেটা আমরা বের করে নিব। ওকে, কম্পিউটেশন অফ ওয়ার্কিং নাম্বার 3, কম্পিউটেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড পেইড বাই ক্যাশ। কতটুকু আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যাশে পেইড করতে হবে সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড পেইড বাই ক্যাশ উইল বি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্লাস ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড মাইনাস নন ক্যাশ ওভারহেড। যদি এরকমের কোনো নন ক্যাশ ওভারহেড থাকে বা ডিপ্রিসিয়েশন রিলেটেড লাইক ডিপ্রিসিয়েশন, এরকমের যদি কোনো নন ক্যাশ ওভারহেড থাকে সেগুলো আমরা মাইনাস করে দেব, বাদ দিয়ে দিব। ওকে, সো এপ্রিল মাসে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যখন আমাদের সেই পোরশনটা ছিল, সেখানে কোশ্চেনে কথাগুলো বলা ছিল যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফর এপ্রিল 26,000। আমরা ওখানে যাচ্ছি না, স্ক্রিনে আমরা ওঠানামা করছি না, তোমরা যখন করবে শুরুতেই বলে নিয়েছিলাম একটু কোন নোটবুকে একটু খাতায় টুকে নিবে, তাহলে এখন যখন দেখবো বা যখন এখন এই প্রশ্নটা দেখবে তখন কোশ্চেনটা সামনে থাকলে খুব ইজি হবে, সহজ হবে এবং বোঝাটা সহজ তোমার জন্য ক্লিয়ার হবে। ওকে, সো এপ্রিল মাসে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 26,000 and fixed manufacturing overhead 50,000 minus non cash, that means depreciation ছিল 20,000। সো এপ্রিল মাসে ম্যানুফ্যাকচারিং ওভারহেড পারপাস আমাদের পেড করতে হচ্ছে 56,000। লাইক মে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 46,000 and fixed manufacturing overhead 50,000 minus non cash, that means depreciation 20,000 equal to manufacturing overhead will pay in May 76,000 এবং এরকমই জুন মাসে আমাদের পে করতে হচ্ছে $59,000। ওকে, সো দিস ইজ ওয়ার্কিং নাম্বার 3। দেন ওয়ার্কিং নাম্বার 4, ওয়ার্কিং 4 এ আমরা কি দেখছি, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের কত পে করতে হবে সেটা সরাসরি দেওয়া নাই, কিছু ভেরিয়েবল আছে, কিছু ফিক্সড আছে এবং বলা রয়েছে কিছু নন ক্যাশ ট্রানজাকশনও রয়েছে বা নন ক্যাশ আইটেমসও রয়েছে, সেগুলো আমরা দেখি। এগুলো অ্যাডজাস্ট করার পরে আমরা এট এ গ্লান্সে পেয়ে যাব যে মান্থ ওয়াইজ which amount will be paid in cash regarding selling and administrative overhead purpose. Okay, so selling and administrative overhead equal to variable selling and administrative overhead plus fixed selling and administrative overhead minus non-cash selling
অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এখানে ডিপ্রিসিয়েশন আছে, ডিপ্রিসিয়েশন আমরা লিখে রেখেছি, এটা আমরা মাইনাস করব। সো এপ্রিল মাসে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার ইউনিট $0.50। এপ্রিল মাসে সেল করা হবে 20,000 ইউনিটস। সো 20,000 ইউনিটস ইন্টু 0.50, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব ভেরিয়েবল ওভারহেড ফর দ্য মান্থ অফ ভেরিয়েবল ওভারহেড অফ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফর দ্য মান্থ অফ এপ্রিল। এটা আমরা পেয়ে গেলাম ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্লাস ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মাইনাস ডিপ্রিসিয়েশন, যেটা আমাদের নন ক্যাশ ওভারহেড যেটা ছিল সেটা মাইনাস করে দিলাম। দ্যাট মিনস এপ্রিল মাসে আমাদের পে করতে হবে, ক্যাশে পে করতে হবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পারপাস 70,000। এরকমের মে মাসে আমাদের বিক্রয় ইউনিট 50,000 ইন্টু 0.50, দ্যাট মিনস পার ইউনিট, সরি এখানে একটা জিরো বেশি আছে, এটা 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 অমিট হবে, এটা অমিট হবে। ওকে, 0.50 প্লাস 70,000 মাইনাস 10,000, দ্যাট মিনস 85,000, অ্যান্ড জুন 30,000 ইন্টু, এখানে এই যে মে মাসে কিন্তু জিরোটা অমিট হবে, 0.50 নয়, 0.50। সো জুন মাসে আমাদের 30,000 ইন্টু 0.50, এটা আমাদের ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্লাস 50,000 ফিক্সড ওভারহেড মাইনাস 10,000 ডিপ্রিসিয়েশন, দ্যাট মিনস নন ক্যাশ ট্রানজাকশন বা নন ক্যাশ সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড মাইনাস করলাম। এর ফলে দেখতে পাচ্ছি আমাদের সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড পারপাসে পে করতে হচ্ছে, ক্যাশ পে করতে হচ্ছে এপ্রিল মাসে 70,000, মে মাসে 85,000, অ্যান্ড জুন মাসে 75,000। ওকে, let's go to prepare the cash budget for the period of April to June. আমরা এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বা এপ্রিল মে জুন এই 3 মাসের ক্যাশ বাজেট তৈরি করছি। এটা আমরা শুরুতে দেখেছিলাম এর প্রবলেমগুলো কি আছে, এটা কোশ্চেনটা কি আছে। এই কোম্পানিটার নাম ছিল রয়্যাল কোম্পানি। সো রয়্যাল কোম্পানির আমরা ক্যাশ বাজেট তৈরি করতে যাচ্ছি এপ্রিল মে জুন। শুরুতে রয়্যাল কোম্পানির ইনফরমেশন দেওয়া ছিল, তারপর সেই ইনফরমেশনের আলোকে আমরা 4টা ওয়ার্কিং করেছি। প্রথম ওয়ার্কিং এ দেখেছি আমাদের ক্যাশ কালেকশন কত হবে ফরম ক্রেডিট সেলস। আমরা সেকেন্ড ওয়ার্কিং এ দেখেছি আমাদের ক্যাশ কি পরিমাণ অ্যামাউন্ট বা কতটুকু আমাদের ক্যাশ পে করতে হবে ফর ক্রেডিট পারচেস পারপাস বা পারচেস পারপাস। দেন আমরা থার্ড ওয়ার্কিং এ দেখেছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড পারপাসে কতটুকু আমাদের পে করতে হবে ক্যাশে, এন্ড ফোর্থ ওয়ার্কিং এ দেখেছি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পারপাসে আমাদের কতটুকু ক্যাশে পে করতে হবে, সেগুলো আমরা দেখে এসেছি। অন দ্য বেসিস অফ দ্য রিমাইনিং ইনফরমেশন, আমাদের ইনফরমেশন বা ডাটার আলোকে আমরা সলিউশন করতে যাচ্ছি ক্যাশ বাজেট। ওকে, সো বিগিনিং ক্যাশ বাজেট আমরা এপ্রিল মাস থেকে শুরু করব। বিগিনিং ক্যাশ বাজেট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল শুরুতে আমাদের এপ্রিল মাসের শুরুতে ক্যাশের ব্যালেন্স থাকবে 40,000 অ্যাট ক্যাশ কালেকশন ফরম ওয়ার্কিং 1। আমরা এপ্রিল মাসে ক্যাশ কালেকশন আমাদের হবে 1,70,000, যেটা ওয়ার্কিং 1 এ আমরা পেয়েছি। এপ্রিল মাসে এখানে সেলস এর বাইরে আর কোনো কালেকশন নাই, শুধু সেলস থেকে আমাদের কালেকশন আসছে, আদার কোনো আমাদের রেভিনিউ নাই, আমাদের ক্যাশ রিসিপ্টও নাই রিগার্ডিং দিস পিরিয়ড। শুধুমাত্র আমাদের ক্রেডিট সেলস থেকে কালেকশন হচ্ছে বা সেলস থেকে কালেকশন হচ্ছে। এপ্রিল মাসে কালেকশন 1,70,000। এখন আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্লাস ক্যাশ রিসিপ্ট আর ক্যাশ কালেকশন, এই দুইটা মিলে আমাদের হচ্ছে টোটাল ক্যাশ অ্যাভেলেবল 2,10,000। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট সেকশন। লেস ক্যাশ ডিসবার্সমেন্ট। আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট হবে ম্যাটেরিয়াল পারপাস 40,000, যেটা আমরা এই ওয়ার্কিংটা মূলত এখানে হলে ভালো হতো, এখানে হবে, এটা সরি এখানে হবে যে ম্যাটেরিয়াল পারপাস আমাদের পে করতে হচ্ছে 40,000, এই ওয়ার্কিং লেখাটা এখানে আসবে। ওকে, সো ম্যাটেরিয়ালস পারপাস আমাদের পে করতে হচ্ছে ওয়ার্কিং 2 তে আমরা দেখে এসেছি যে আমাদের ম্যাটেরিয়াল পারপাস এপ্রিল মাসে আমরা পে করছি 40,000, ডাইরেক্ট লেবার সরাসরি দেওয়া ছিল 30,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা ওয়ার্কিং 3 তে দেখে আসছি এপ্রিল মাসে ম্যানুফ্যাকচারিং ওভারহেড পারপাস আমাদের ক্যাশে পে করতে হচ্ছে 56,000, এন্ড ওয়ার্কিং 4 এ আমরা দেখেছি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পারপাস আমাদের এপ্রিল মাসে ক্যাশে পে করতে হবে
70,000 and equipment purchase আমাদের এপ্রিল মাসে নেই and dividend pay আমরা এপ্রিল মাসে dividend pay আদা ইনফরমেশনের দেয়া ছিল dividend pay in April cash 49,000 so total disbursement অর্থাৎ এগুলো মিলে আমাদের ক্যাশ যে আউটফ্লো হচ্ছে টোটাল যে ডিসবার্সমেন্ট হচ্ছে এই অ্যামাউন্টটা 2,28,000 এটা হচ্ছে আমাদের টোটাল আউটফ্লো ইন দ্য মান্থ অফ এপ্রিল বা টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট এখন যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের টোটাল ক্যাশ রিসিপ্ট এটাকে আমরা নাম দিলাম এ 2,10,000 and টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট এটাকে আমরা নাম দিলাম বি সো 2,28,000 দ্যাট মিন্স ডিফিসিয়েন্সি এখানে ডিফিসিয়েন্সি পাচ্ছি আমরা বিকজ আমাদের রিসিপ্টের চেয়ে ক্যাশ অ্যাভেলেবেল অ্যামাউন্টের চেয়ে আমাদের ক্যাশ টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট বেশি অর্থাৎ টোটাল ক্যাশ অ্যাভেলেবেল 2,10,000 বাট টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2,28,000 দ্যাট মিন্স ডিফিসিয়েন্সি অফ ক্যাশ 18,000 অর্থাৎ এই এ থেকে আমরা এই যে এ থেকে আমরা বি মাইনাস করে দিলাম 2,10,000 মাইনাস 2,28,000 সুতরাং নেগেটিভ ব্যালেন্স আছে আমাদের 18,000 সো আমাদের ক্যাশ ডিফিসিয়েন্সি হচ্ছে আমাদের 18,000 ওকে আমরা এপ্রিল মাসটা কন্টিনিউ করি নেক্সট স্লাইডে যাচ্ছি সো আমরা প্রিভিয়াস স্লাইড থেকে নিয়ে আসছি আমাদের এক্সেস ডিফিসিয়েন্সি ইন এপ্রিল 18,000 দেন ফাইন্যান্সিং তো রয়্যাল কোম্পানির পলিসি হচ্ছে যে তাকে অ্যাট লিস্ট 30,000 ক্যাশ ব্যালেন্স রাখতে হবে অ্যাট দ্য এন্ড অফ মান্থ সো তাকে ক্যাশ এন্ডিং ক্যাশ ব্যালেন্স রাখতে হবে 30,000 এখন 30,000 তাকে ক্যাশ পজিটিভ রাখতে হবে অলরেডি নেগেটিভ ব্যালেন্স আছে 18,000 সুতরাং কতটুকু ক্যাশ ধার করতে হবে আমাদের একটা অপশন ছিল যে আমরা 75,000 পর্যন্ত ক্যাশ ধার করার সুযোগ আছে 16% ইন্টারেস্টে ওপেন লাইন ক্রেডিট আমাদের খোলা আছে আমরা ধার করতে পারবো সো সেখান থেকে আমরা কতটুকু ধার করব আমাদের ব্যালেন্স রাখতে হবে 30 এখন আমাদের নেগেটিভ ফিগার আছে 18 দ্যাট মিন্স দুইটা মিলে আমাদের লোন করতে হচ্ছে বোরোইং করতে হচ্ছে 48,000 সো আমরা বোরোইং করছি 48,000 ইন দ্য মান্থ অফ এপ্রিল আমরা এপ্রিল মাসে আমরা ধার করছি 48,000 সো টোটাল ফাইন্যান্সিং আমাদের 48,000 অর্থাৎ এটাই আমাদের ফাইন্যান্সিং এটা আমরা এখানে নিয়ে আসলাম 48,000 এখন আমাদের ব্যালেন্স হচ্ছে এই যে সি আমাদের ডিফিসিয়েন্সি আইদার এক্সেস সো 18,000 মাইনাস 48,000 দ্যাট মিন্স সরি 18,000 প্লাস 48,000 অথবা মাইনাস 48 আমাদের 48,000 থেকে আমরা মাইনাস করলাম ডিফিসিয়েন্সি অ্যামাউন্ট অফ 18,000 তাহলে আমাদের ব্যালেন্স রয়ে গেছে 30,000 ইট ইজ নট এটা কি তোমাদের ক্লিয়ার কিনা অর্থাৎ আমাদের হাতে রাখতে হবে 30,000 টাকা বা 30,000 ডলার বাট অলরেডি আমাদের ডিফিসিয়েন্সি আছে আমাদের ঘাটতি আছে 18,000 টাকা সুতরাং আমাদের ধার করতে হবে 30 প্লাস 18 দ্যাট মিন্স 48,000 টাকা এখন 48,000 ডলার থেকে আমাদের ধার আমাদের ডিফিসিয়েন্সি গেল 18,000 সো ক্যাশ ব্যালেন্স থাকবে অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড 30,000 এটা আমরা কেন করতে গেলাম কারণ আমাদের কোশ্চেনে বলা ছিল অথবা রয়্যাল কোম্পানির পলিসি হচ্ছে তাকে অ্যাট দ্য এন্ড অফ মান্থ 30,000 ক্যাশ ব্যালেন্স রাখতে হচ্ছে ওকে দেন মান্থ অফ মে এখন যেটা এপ্রিল মাসের ক্লোজিং ব্যালেন্স সেটাই মে মাসের ওপেনিং ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ক্যাশ ব্যালেন্স ফর দ্য মান্থ অফ মে 30,000 যেটা আমরা এই এপ্রিল থেকে নিয়ে আসছি এখন আমরা ওই এভাবেই আগাচ্ছি হ্যাঁ ওয়ার্কিং অন থেকে ক্যাশ কালেকশন 4,10,000 সো অ্যাভেলেবেল ক্যাশ 30,000 প্লাস 4,10,000 4,40,000 দেন আমরা এখানে দেখছি ডিসবার্সমেন্ট যা পেয়েছি সেগুলো ম্যাটেরিয়ালস ফরম ওয়ার্কিং অন 72,300 দেন রাইট লেবার আমাদের পে করতে হবে 23,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওয়ার্কিং 3 থেকে আমরা পাচ্ছি ফর মে মাসে 76,000 সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমরা ওয়ার্কিং 4 থেকে পাচ্ছি 85,000 ফর দ্য মান্থ অফ মে এন্ড ইকুইপমেন্ট পারচেজ আমরা মে মাসে এসে ক্যাশে ইকুইপমেন্ট পারচেজ করেছে রয়্যাল কোম্পানি 1,43,000 আমরা বারবার আমরা বলছি অর্থাৎ এটা উদাহরণের স্বার্থে কথার স্বার্থে রয়্যাল কোম্পানি পরিবর্তে আমরা ইউজ করছি আমাদের বলার টোনের স্বার্থে আমাদের চলে আসছে যে এটা আমরা আমাদের প্রবলেম সলভ করতে যাচ্ছি এরকমের কথা চলে আসছে সো নো হেজিট করে মানে এটাকে এভাবে ওভাবে অর্থাৎ মিন্স এটাকে গুলাইয়ে ফেলার কিছু নাই আমরা মিন্স হচ্ছে রয়্যাল কোম্পানির পক্ষে আমরা ক্যাশ বাজার তৈরি করছি এটা মিন করছি সো দিস আর all amount will be cash disbursement
in month of April, and total cash disbursement is 4 lakh. 4 lakh. Cash available one for the month of May, 4,40,000, and total cash disbursement in the month of May, 4 lakh. That means excess balance of cash 40,000 in the month of May. আমার ক্যাশ অ্যাভেলেবলটা বেশি ক্যাশ ডিসবার্সমেন্টের চেয়ে A minus B equal to 40,000. আমরা মে মাস শেষ করে আসছি। সো মে মাসে আমাদের ক্যাশ ব্যালেন্স 40,000। যেহেতু মাস শেষে আমাদের হাতে রাখতে হবে অ্যাট লিস্ট 30,000, আমাদের ব্যালেন্স অলরেডি 40,000 আছে, সুতরাং আমাদের এখানে ধার করার মে মাসে আমাদের ধার করার প্রয়োজন পড়বে না, সুতরাং এন্ডিং ক্যাশ ব্যালেন্স 40,000। সো যেটা মে মাসের এন্ডিং ক্যাশ ব্যালেন্স, ইট উইল বি দ্য বিগিনিং ক্যাশ ব্যালেন্স অফ জুন। যেটা মে মাসের শুরু শেষে ক্যাশ ব্যালেন্স ছিল, সেটা আমাদের জুন মাসের শুরুতে ক্যাশ ব্যালেন্স হবে 40,000। সো বিগিনিং ক্যাশ ব্যালেন্স 40,000 অ্যাট ক্যাশ কালেকশন আমরা ওয়ার্কিং অন থেকে পেয়েছি 3,60,000 and total cash available 4 lakh. এই দুইটার যোগফল 4 লাখ। and less cash disbursement, আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট একটু দেখে নিচ্ছি যে ক্যাশ ডিসবার্সমেন্ট আমাদের কি কি আছে। ম্যাটেরিয়ালস পারপাস ওয়ার্কিং 2 তে আমরা পেয়েছি ম্যাটেরিয়ালস পারপাস পে করতে হবে ফর দ্য মান্থ অফ জুন 72,700, ডাইরেক্ট লেবার 14,500, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওয়ার্কিং 3 তে আমরা পেয়েছি 59,000 পে করতে হবে জুন মাসে, এন্ড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পে করতে হবে জুন মাসে 75,000, এন্ড ইকুইপমেন্ট পারচেজ করছে ক্যাশে জুন মাসে 48,300, এন্ড টোটাল ডিভিডেন্ড আর পে করা হয়নি, এন্ড টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট ইন দ্য মান্থ অফ জুন 2,69,500। জুন মাসে এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট হবে 2,69,500। জুন মাসে আমাদের হাতে বা অ্যাভেলেবেল ক্যাশ ছিল 4 লাখ, সেখান থেকে আমাদের ডিসবার্সমেন্ট হয়েছে 2,69,500। সো এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স, এক্সপেক্টেড এক্সেস ক্যাশ ব্যালেন্স 1,30,500 ইন দ্য মান্থ অফ জুন। অ্যাভেলেবেল ক্যাশ ব্যালেন্স 4 লাখ, এটা আমাদের 1 ধরেছি বা এ ধরেছি, এন্ড টোটাল ডিসবার্সমেন্ট 2,69,500, এটাকে আমরা বি ধরেছি। এখন এ থেকে বি মাইনাস করলে আমরা দেখেছি এক্সেস ক্যাশ ব্যালেন্স 1,30,500। ওকে, আমরা জুন মাসটা দেখে আসি। সো জুন মাসে আমাদের এক্সেস ক্যাশ ব্যালেন্স বা এক্সেস ক্যাশ ওভার ক্যাশ ডিসবার্সমেন্ট 1,30,500, দেন ফাইন্যান্সিং সেকশন। সো যেহেতু 3 মাসের জন্য আমরা লোন করতে পারছিলাম, আমরা এপ্রিল মাসে লোন করেছিলাম 48,000 এপ্রিল মাসের শুরুতে, এখন এটা আমাদের পে করতে হচ্ছে এসে জুন মাস শেষে। আমাদের এরকমের ইনফরমেশন দেওয়া ছিল যে যখন ধার করা হয়, এই ধারটা করা হয় বছরের শুরুতে, মাসের শুরুতে, এবং এই লোনটা রিপেমেন্ট করা হয় মাসের শেষে। সো আমরা জুন মাস শেষে রিপেমেন্ট করছি লোন 48,000, যেটা আমরা এখানে ধার করেছিলাম সেটা এখানে পে করে দিয়েছি 48,000। and ইন্টারেস্ট 48,000 ইন্টারেস্ট কতটুকু আসবে? আমাদের ওপেন লাইন ক্রেডিট যেটা ছিল সেটা ছিল 16% ইন্টারেস্ট রেটে। আমরা ধার করেছিলাম 48,000 ইন্টু 16% ইন্টু 3 মান্থ ডিভাইড বাই 12 মান্থ। আমরা 3 মাস ইউজ করেছি লোনটা। এপ্রিল মাসের শুরুতে এই লোনটা বা ধারটা আমরা করেছিলাম, জুন মাসের শেষে ধারটা পরিশোধ করা হয়েছে, সুতরাং এপ্রিল, মে, জুন 3 মাস কনজিউম করা হয়েছে লোনটা। সো 3 মাসে ইন্টারেস্ট আসছে 16% 1,920 borrowing on April 1 and repayment on June 30। আমরা এপ্রিল মাসের শুরুতে ধার করেছি, বাট পে করেছি আমরা জুন মাসের শেষে। সো এটা আমরা 3 মাস কনজিউম করেছি, 3 মাস আমাদের হাতে এটা ধরে রাখছিলাম, ক্যাপচার করে রাখছিলাম। সুতরাং 3 মাসের আমাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে, এন্ড দ্য অ্যামাউন্ট ইজ 1,920। সো এটা আমাদের ফাইন্যান্সিং এর পারপাস, আমাদের যখন লোন রিপেমেন্ট করছি তখন ইন্টারেস্টটা রিপেমেন্ট করতে হচ্ছে। সো টোটাল ফাইন্যান্সিং, এটাকে আমরা নাম দিয়েছি ডি। দ্যাট মিন্স আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট পেড করেছি 48,000 এন্ড ইন্টারেস্ট অলসো পেড 1,920। সো টোটাল ফাইন্যান্সিং, দ্যাট মিন্স টোটাল আমাদের লোন রিপেমেন্ট করতে হচ্ছে প্রিন্সিপালস প্লাস ইন্টারেস্ট 49,920। এটা আমরা টোটাল ফাইন্যান্সিং আমরা
রিপেমেন্ট করেছি 49,920। আমাদের এক্সেস ব্যালেন্স ছিল 1,30,050। সো এন্ডিং ক্যাশ ব্যালেন্স 1,30,050, যাকে আমরা নাম দিয়েছি সি, সেখান থেকে মাইনাস করেছি ডি, টোটাল ফাইন্যান্সিং 49,920। সো এন্ডিং ক্যাশ ব্যালেন্স এট দ্য মান্থ অফ জুন 80,580, 80,580। সো ফাইনালি হচ্ছে এই কোয়ার্টারের ক্যাশ বাজেট আমাদের কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা আর কিছুই না, এগুলোর যোগফল। সো বিগিনিং ক্যাশ ব্যালেন্স 40,000, এটা এগুলোর যোগফল না, কারণ কোয়ার্টারের শুরুতে, কোয়ার্টার হচ্ছে এপ্রিল মে জুন, সুতরাং এই কোয়ার্টারের শুরুতে, এপ্রিল মাসের শুরুতে আমাদের ক্যাশ ব্যালেন্স হবে 40,000। সুতরাং এই ব্যালেন্সটা হবে কোয়ার্টার শুরুর মাসের ব্যালেন্সটা থাকবে। অ্যান্ড ক্যাশ কালেকশন এই 3 মাসের যোগফল। সো টোটাল ক্যাশ অ্যাভেলেবেল 3 মাসের যোগফল, এইগুলোর এইটার যোগফল। অ্যান্ড ম্যাটেরিয়ালস পারপাস ক্যাশ পেমেন্ট হচ্ছে 3 মাসের যোগফল। এই 3 মাসে আমাদের লেবার পারপাস খরচ পে করতে হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড পারপাস পে করতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সেস পারপাস পে করতে হচ্ছে, ইকুইপমেন্ট পারচেজ করেছি ডিউরিং দিস কোয়ার্টার এন্ড ডিভিডেন্ড পে ডিউরিং দিস কোয়ার্টার। সো টোটাল ডিসবার্সমেন্ট 8,97,500, অর্থাৎ 98 লাখ ছিল টোটাল ক্যাশ অ্যাভেলেবেল, 98 লাখ, এন্ড টোটাল ডিসবার্সমেন্ট হচ্ছে 8,97,500। সো এক্সেস অফ ক্যাশ ওভার ক্যাশ ডিসবার্সমেন্ট 82,500। এই 82,500 থেকে আমরা বোরোয়িং করেছিলাম আরো, ডিউরিং দিস পিরিয়ডে বোরোয়িং করা হয়েছে 48,000। অ্যান্ড ডিউরিং দিস কোয়ার্টারে আমরা এইটা পে করেছি, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বোরোয়িং করেছিলাম সেটা আমরা পে করেছি, যেটা ইন্টারেস্ট ও পে করেছি, দ্যাট মিনস টোটাল পে করা হয়েছে 49,920। এখন 48 আমরা ধার করেছি, দ্যাট মিনস 82,500 আমার এক্সেস ব্যালেন্স, প্লাস আমরা লোন করেছি 48,000 মাইনাস 49,920 অ্যামাউন্ট আমরা পে করেছি ডিউরিং দিস পিরিয়ড। হ্যাঁ, সেটা আমরা মাইনাস করলাম, তাহলে পেয়ে গেছি আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স এট দ্য এন্ড অফ দিস কোয়ার্টার, অর্থাৎ জুন মাস শেষে যে ব্যালেন্সটা থাকবে, কোয়ার্টারের শেষেও সেই ব্যালেন্সটা থাকবে 80,580। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য গাইডলাইন টু প্রিপেয়ার এ ক্যাশ বাজেট। ইউজুয়ালি এরকমই থাকে। তো তারপরেও তোমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখো তাহলে তোমাদের কাছে এটা সহজ হবে। যদি আরো কিছু বই দেখো তাহলে তোমাদের জন্য এটা তখন এটা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে এবং তোমরা সহজেই এগুলো করতে পারবে। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে একটু ফ্লেক্সিবল বাজেটটা দেখতে যাচ্ছি। তো ফ্লেক্সিবল বাজেট, a flexible budget is budget that adjusts or flexes with changes in volume or activity। অর্থাৎ ফ্লেক্সিবল বাজেটকে বাংলা যদি বলি আমরা বলতে পারি নমনীয় বাজেট। যে বাজেট নমনীয়, স্থির না, সে যদি প্রোডাকশনের লেভেলটা বা ভলিউমটা অথবা সেলসের ভলিউমটা যদি বাড়া কমা করে তার সাথে সে বাজেটটাও অ্যাডজাস্ট করে, অথবা সে নমনীয় হয়, সে ফ্লেক্সিবল হয়, সে ফ্লেক্স করে। সুতরাং ভলিউমের সাথে বা অ্যাক্টিভিটির সাথে যে বাজেটটা পরিবর্তন করে, ফিক্স করা হয়, ফ্লেক্স করা হয়, তাকে বলছি আমরা ফ্লেক্সিবল বাজেট। দ্য ফ্লেক্সিবল বাজেট ইজ মোর সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মিনস মোর বেনিফিশিয়ারি, মোর সুবিধাজনক, যাকে বলছি আমরা, অ্যান্ড ইউজফুল দেন স্ট্যাটিক বাজেট। এটা ফিক্সড বাজেট বা স্ট্যাটিক বাজেটের চেয়ে এটা বেশি উপকারী, বেশি ইউজফুল। কারণ আমরা একটা জিনিস যদি ফিক্স থাকি যে এটা আমরা সেলস করতে চাই, এটা আমরা প্রডিউস করতে চাই, হয়তো বাস্তবে এসে সিচুয়েশনের আলোকে সিচুয়েশন চেঞ্জ হতে পারে, মার্কেট চেঞ্জ হতে পারে, প্রোডাকশনের ক্যাপাসিটিও চেঞ্জ হতে পারে। সো এই সব কিছু মিলিয়ে হয়তো আমরা ওই জায়গায় নাও থাকতে পারি, আমাদের ভলিউমটা ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারে। সো ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, ভলিউম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজের সাথে যাতে করে বাজেটটাও চেঞ্জ করার সুযোগ থাকে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এদিক থেকেই ফ্লেক্সিবল বাজেটটা একটু বেশি ইউজফুল অ্যান্ড মোর সফিস্টিকেটেড দেন ফিক্সড বাজেট অর স্ট্যাটিক বাজেট। ওকে, দেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট। এই ফ্লেক্সিবল বাজেটের ক্যারেক্টারিস্টিক্স কি? ইজি টু চেঞ্জ অ্যাকর্ডিং টু ভেরিয়েশন অফ প্রোডাকশন অ্যান্ড সেলস লেভেল। এটা প্রোডাকশন এবং সেলস লেভেল পরিবর্তনের সাথেও আমরা ভেরিয়েশন করতে পারি, চেঞ্জ করতে পারি, চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট। 1, then 2, covers a range of activities। সে একটা রেঞ্জের, অর্থাৎ
সর্বোচ্চ তার প্রোডাকশন ক্যাপাসিটি যদি 10,000 হয়, বাট বাস্তবে সে প্রডিউস করলো 8,000, 7,000, 9,000, 8,500, সো এই রেঞ্জ সে কভার করতে পারে এই ফ্লেক্সিবল বাজেট। এটা ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড 3, ফ্যাসিলিটেটস পারফরম্যান্স মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। সে পারফরম্যান্স মেজারমেন্ট করতে পারে এবং ইভ্যালুয়েট করতে পারে, এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট। অ্যান্ড অ্যাকাউন্টস দ্য চেঞ্জেস ইন দ্য ভলিউম অফ অ্যাক্টিভিটি। যদি ভলিউম অফ অ্যাক্টিভিটি পরিবর্তন হয় তার সাথে রিলেট করে অ্যাকাউন্টস পরিবর্তন করতে পারে, চেঞ্জ করতে পারে, এটা একটা ফ্লেক্সিবল বাজেটের ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড রিপ্লেসেস স্ট্যাটিক বাজেট ফর কন্ট্রোল। স্ট্যাটিক বাজেটকে বা ফিক্সড বাজেটকে সে রিপ্লেস করতে পারে কন্ট্রোল করার জন্য। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট। আমাদের একটু সময় কম, সেজন্য দ্রুত আগাতে হচ্ছে, প্লিজ। ওকে, অ্যাডভান্টেজেস অফ ফ্লেক্সিবল বাজেট। সো অ্যাডভান্টেজেস অফ ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেটের আমাদের অ্যাডভান্টেজগুলো কি আছে? অ্যাডজাস্টমেন্ট ফর প্রিডিকশনস, এটা তার সুবিধা। প্রিডিকশন, আমরা বাজেট মিনস হচ্ছে প্রিডিকশন। বাজেট মিনস হচ্ছে ফিউচার কোনো কিছু হওয়ার ফোরকাস্টিং, তারা সংখ্যাত্মক পরিকল্পনাকে বলছি আমরা বাজেট। সুতরাং ফ্লেক্সিবল বাজেট অ্যাডজাস্টমেন্ট প্রিডিকশনকে অ্যাডজাস্ট করতে পারে, সমন্বয় করতে পারে, বৃদ্ধি হলেও করতে পারে, ডিক্রিজ করলেও করতে পারে। অ্যাডাপ্টিং চেঞ্জ, দ্য ফ্লেক্সিবল বাজেট অ্যাডাপশন করতে পারে পরিবর্তনের সাথে, সে খাপ খাইয়ে নিতে পারে নিজেকে পরিবর্তনের সাথে। সো দিস ইজ দ্য বেনিফিট আর অ্যাডভান্টেজেস অফ ফ্লেক্সিবল বাজেট। অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইভ্যালুয়েশন। ফ্লেক্সিবল বাজেট এটা কন্ট্রোল করার সুযোগ আছে এবং ইভ্যালুয়েশন করার সুযোগ আছে। কন্ট্রোল কি রকমের? অর্থাৎ যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ফ্লেক্সিবল হয়, হ্যাঁ, তাহলে সে ওই আলোকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ স্ট্যাটিক না হয়ে, ফিক্সড না হয়ে, সে নমনীয়ভাবে একটা টার্গেট নির্ধারণ করে ওই আলোকে কন্ট্রোল করা যায় এবং ইভ্যালুয়েশন করার সুযোগ থাকে। অ্যান্ড ফাইনালি ইনফ্লেশন অ্যান্ড ভেরিয়েন্স। যদি ইনফ্লেশন হয়, যদি মুদ্রাস্ফীতি হয়, সুতরাং তার সাথেও সে ম্যাচ করে নিতে পারছে। অ্যান্ড ভেরিয়েন্স, দ্যাট মিনস বিচ্যুতি অথবা ভেরিয়েশন যাই বলি না কেন আমরা, এবং ভেরিয়েন্সের সাথেও সে কোঅপ করে নিতে পারছে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ বেনিফিটেড অফ ফ্লেক্সিবল বাজেট। ওকে, আমরা একটা ফ্লেক্সিবল বাজেটের এক্সাম্পল দেখার চেষ্টা করছি এখন। একটা করব, একটা অঙ্কের মাধ্যমেই আমরা এটা দেখার চেষ্টা করছি। So the expenses budgeted for production of 10,000 units in a factory are furnished below. 10,000 ইউনিট কে বেসিস ধরে একটা ফ্যাক্টরির বাজেট এখানে দেয়া আছে, এক্সপেন্সেস এর বাজেট এখানে দেয়া আছে, বা এক্সপেন্সেস একটা প্রেডিকশন দেওয়া আছে। ম্যাটেরিয়ালস পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট 70,000। এখানেও যখন তোমরা এই অঙ্কটা দেখবে, যখন তোমরা লেকচারটা দেখবে, তখন শুরুতে ফ্লেক্সিবল বাজেটের এতটুকুই আমাদের প্রবলেমটা। এই প্রবলেমটা একটু টুকে নিবে, একটু লিখে নিবে, এটা কাগজে হোক, খাতায় হোক, একটা খাতা টুকে নিবে, একটা নোটবুকে টুকে নিবে। তাহলে যখন পরবর্তীতে বা পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই সলিউশনটা করব, তখন একটু দেখে নিবে যে এখানে কি লেখা আছে, এর বেসিসে আমরা সলিউশনটা করতে যাচ্ছি। সুতরাং যদি চোখের সামনে আমাদের প্রবলেমটা না থাকে, তাহলে সলিউশনটা বুঝতে কষ্ট হবে। ওকে, সো একটু টুকে নিবে, একটু লিখে নিবে, এই প্রবলেমটা একটু তুলে নিবে খাতায়। ওকে, সো ম্যাটেরিয়ালস পার ইউনিট 70 and labor per unit $25, variable factory overhead 20 per dollar, fixed factory overhead on lakh dollar, fixed factory overhead on lakh dollar. So per unit 10, that means the information are given on the basis of 10,000 units. 10,000 units এর উপর বেসিস করে এই ইনফরমেশন গুলো দেয়া আছে। সুতরাং 1 লাখ যদি হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড and production যদি হয় 10,000 units, so per unit fixed factory overhead $10. Okay, and variable expenses direct $5 per unit, direct expenses বা direct cost যাকে বলি আমরা। selling expenses 10% fixed, per unit 13, but 10% fixed and 90% variable. Distribution expenses 20% fixed, that means 80% variable, so per unit 7 fixed and variable মিলে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 50,000, এখানে বলা নাই এটা কি ভেরিয়েবল না ফিক্সড। সো 50,000 দেয়া আছে টোটাল ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। 10,000 ইউনিটের বেসিসে পার ইউনিট
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কস্ট 5, যেহেতু এখানে ভেরিয়েবল বা ফিক্সড কিছু বলা নাই, তো ইউজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা একটু ফিক্সড নেচারের হয়ে থাকে। সো এটাকে আমরা ফিক্সড ধরেই সামনে আগানোর চেষ্টা করছি, এটাকে ফিক্সড আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি। সো টোটাল কস্ট অফ সেলস পার ইউনিট $155, এটা অন দ্য বেসিস অফ 10,000 ইউনিটস। এখন বাস্তবে এসে 10,000 ইউনিটস প্রোডাকশন নাও হতে পারে, হয়তো 8,000 হতে পারে, 7,000 হতে পারে, 6,000 হতে পারে, 9,000 হতে পারে। হ্যাঁ, এটা এটা হতে পারে। সুতরাং আমরা একটু ফ্লেক্সিবল বাজেট করতে যাচ্ছি, অর্থাৎ এই 10,000 এ তো বুঝে গেলাম যে টোটাল কস্ট বা পার ইউনিট কস্ট $155। সো আমরা একটু ভেরিয়েশন করে, দ্যাট মিনস 8 হতে পারে, 8,000, 7,000, 4,000 এরকম আমাদেরকে দিতে পারে। সো এই আলোকে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ প্রবলেম আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সো দেখি আমাদের কি ইনস্ট্রাকশন দেয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিটস। 8,000 ইউনিটের বেসিসে যদি আমরা 8,000 ইউনিট প্রোডাকশন করতে চাই, তাহলে 8,000 ইউনিটের জন্য একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। সো আমরা করার চেষ্টা করছি। যে কথাটা আমি একটু বলতে চেয়েছিলাম যে সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এই নেচারটা কি? এটা হচ্ছে মিক্সড, আইদার ফিক্সড একটা অংশ আছে, ভেরিয়েবল একটা অংশ আছে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও তাই, ফিক্সড আছে, ভেরিয়েবল আছে। এটাকে মিক্সড এক্সপেন্সেস বলতে পারি আমরা, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছিলাম। এবং এটাকে আমরা সেমি ভেরিয়েবলও বলতে পারি, অর্থাৎ ভেরিয়েবলও আছে, ফিক্সড আছে। ওকে, সো আমরা সলিউশনটা দেখছি। প্লিজ বি অ্যাটেনশন। পার্টিকুলার্স আউটপুট 10,000 ইউনিটস, আমাদের 10,000 ইউনিটের বেসিসে আমরা করছি এটা। এখানে ইনফরমেশনগুলো আমরা দিয়েব। অ্যান্ড আউটপুট 8,000 ইউনিটস, এবং আমাদের যেটা করতে বলছে 8,000 ইউনিটের বেসিসে আমাদের একটা বাজেট তৈরি করতে বলছে, সেটা আমরা করেছি। সো পার ইউনিট কস্ট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট ফর 10,000, অলসো পার ইউনিট কস্ট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট ফর 8,000। ওকে, সো ফার্স্ট অফ অল ভেরিয়েবল এক্সপেন্সেস। ম্যাটেরিয়াল কস্ট, যেহেতু ভেরিয়েবল ম্যাটেরিয়াল কস্ট, এটা পার ইউনিট অলওয়েজ সেম থাকবে, 70 and 70। 70 into 10,000 7 lakh, 70 into 8,000 that means 5,60,000। সো ইজি যে ভেরিয়েবল ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েবল নেচার, সুতরাং এটা পার ইউনিট ঠিক থাকছে বা টোটালটা ভেরি করছে কিন্তু, অর্থাৎ 7 লাখ and 5,60,000, বাট পার ইউনিট সেম, 70 and 70। ওকে, লেবার কস্ট লাইক সেম, 25 and 25, so 2,50,000 and 2 lakh। Direct expenses variable per unit 5 and per unit 5, that means 5 lakh and 40 lakh। Okay, so prime cost আমরা যে কস্ট শীট করেছিলাম সেকেন্ড লেকচারে এবং চ্যাপ্টার 2 এ যে আমরা কস্ট শীট করেছিলাম, সো প্রাইম কস্ট এই ডাইরেক্ট তিন ধরনের খরচ মিলে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্সেস। আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম চ্যাপ্টার 2 এ, সেখানে ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল না, বাট এখানে দেয়া আছে। সো প্রাইম কস্ট পার ইউনিট 100 and total 10 lakhs for 10,000 units, and per unit also 100 for 8,000 units and total 80 lakh, because এটা ভেরিয়েবল কস্ট নেচার, সুতরাং পার ইউনিট সেম আছে বা টোটালটা আমাদের ইনক্রিজ অর ডিক্রিজ হয়েছে বা চেঞ্জ হয়েছে। ওকে, এট ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ভেরিয়েবল ওভারহেড 20 পার ইউনিট আমাদের বলা আছে, and 20 per unit, so 2 lakh and 1,60,000। 2 lakh that means 10,000 units, and 8,60,000 that means for 8,000 units। So fixed overhead 10 per unit দেয়া আছে 10,000 এর জন্য, that means $1,00,000 বা $1,00,000। কিন্তু when we are going to produce 8,000 units, also total fixed overhead will be 1,00,000। So per unit fixed overhead will increase increase by $2.25। That means per unit fixed factory overhead is 12.50। যখন আমরা প্রডিউস করছিলাম 10,000 তখন ছিল 10, বাট যখন আমরা প্রোডাকশন ডিক্রিজ করছি, কমে যাচ্ছে, 8,000 প্রডিউস করছি, তখন হচ্ছে 12.50। দ্যাট মিনস এটা 1 লাখ, এটা 1 লাখ। সো ওয়ার্কস কস্ট, প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস কস্ট when we produce 10,000 units, on 130 per unit, when we produce 8,000 units,
132.50 per unit, and total cost for 10,000 units 13 lakh, and total cost for 8,000 units 10 lakh 60,000. So it's easy, it's not difficult. Variable expenses, total variable cost মিলে হচ্ছে আমাদের prime cost, for 10,000 and for 8,000, at factory overhead for 10,000 and for 8,000, and work cost prime cost plus হচ্ছে factory overhead, দুইটা মিলে হচ্ছে, অর্থাৎ এটা প্লাস হচ্ছে এই ফ্যাক্টরি ওভারহেড মিলে হচ্ছে আমাদের 1,30,000, অথবা আমরা সবগুলো যোগ করার ফলে আমরা এখানে নিয়ে আসছি, সেজন্য 1 2 বা এবি আমরা দেইনি। ওকে, সো ওয়ার্কস কস্ট, আমরা ওয়ার্কস কস্ট প্রিভিয়াস স্লাইড থেকে নিয়ে এসেছি। এই যে ফর 10,000 on 30 and 13 lakh for 10,000 and for 8,000 per unit on 32.50 and total 10 lakh 60,000. At administrative expenses fixed, আমরা administrative expenses-টাকে ফিক্সড ধরে নিয়েছি। আমরা শুরুতেই বলে কোশ্চেন পড়ার সময় বলে আসছিলাম যেটা ফিক্সড নেচার হয়ে থাকে ইউজুয়ালি, কিছু বলা নাই, সুতরাং এটা আমরা ফিক্সড ধরে নিয়েছি। সো পার ইউনিট 5 and total 50,000, এখানে পার ইউনিট 6.25, যেহেতু আমাদের প্রোডাকশনটা ডিক্রিজ করছে কিন্তু মোট তো ডিক্রিজ করছে না, টোটাল ফিক্সড কস্ট যা ছিল তাই থাকবে। সুতরাং 50,000 ডিভাইডেড বাই 8,000 units, so 6.25. So cost of production 130 plus 5 135, 13 lakh plus 50,000, 13 lakh 50,000 for 10,000 units, and for 8,000 units 132.50 plus 6.25, that means 138.75 per unit, and total 11 lakh 10,000. So at selling expenses এর আবার দুইটা পার্ট রয়েছে, 10% fixed and 90% variable. So 10% of 13 per unit fixed cost 13, so $13 এর মধ্যে 10% হচ্ছে ফিক্সড, সুতরাং পার ইউনিট ফিক্সড কস্ট ফর 10,000 on 0.30, that means 13,000. And when we produce 8,000 units rather than 10,000 units, total fixed selling expenses will be same, that means 13,000. So per unit selling expenses will be 1.63 for 8,000 units. তখন 13,000 কে আমরা ডিভাইড করব 8,000 ইউনিটস দিয়ে, সুতরাং পার ইউনিট আমাদের হচ্ছে 1.63. দেন ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল হচ্ছে 90% of 13, that means 11.70. So 11.70 into 10,000, that means 1,17,000, and 11.70 into 8,000, that means 93.600. এখানে কিন্তু পার ইউনিট সেম রয়েছে অ্যাজ এ ভেরিয়েবল কস্ট, হ্যাঁ, বাট টোটালটা কিন্তু আমাদের ভেরি করছে, টোটালটা আমাদের চেঞ্জ হয়েছে 1,17,000 and এখানে অনলি 93,600। বাট ফিক্সড এর ক্ষেত্রে 13 অলসো 13, বাট চেঞ্জ ছিল আমাদের ইউনিটে 1.30 and 1.60. সো ফিক্সড কস্ট ইউনিট ভেরিয়েবল হয়, ইউনিট চেঞ্জ হয় যদি প্রোডাকশন লেভেলটা ভেরিয়েশন করে, ইনক্রিজ অর ডিক্রিজ করে, সেক্ষেত্রে পার ইউনিট ফিক্সড কস্ট পরিবর্তন হয়, কিন্তু টোটাল ফিক্সড কস্টটা পরিবর্তন হয় না, সেটা ফিক্সড থাকে। ওকে, at distribution expenses 20% fixed and 80% variable, 20% fixed and 80% variable. So per unit fixed per unit of distribution cost $7 per unit. So fixed cost per unit 1.40 according to 10,000 বেসিস ধরি এখানে করা রয়েছে, সুতরাং $14,000 হচ্ছে ফিক্সড, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 1.40 into 10,000 units, so $14,000. বাট যখন আমরা প্রডিউস করব 8,000 ইউনিটস, তখনও টোটাল ফিক্সড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস উইল বি 14,000, সে চেঞ্জ হবে না, দ্যাট মিনস $14,000, বাট পার ইউনিটটা ইনক্রিজ হচ্ছে 1.75, অর্থাৎ 14,000 ডিভাইড বাই 8,000 ইউনিট, সুতরাং 1.75, and variable 80% variable of 7, total distribution expenses per unit 7 on the base of 10,000 units. So 7 into 80%, that means 5.60 variable distribution expenses per unit is 5.60. So total variable distribution expenses for 10,000 units
$56,000 and ভেরিয়েবল এক্সপেন্সেস অফ ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 5.60। এটা ভেরিয়েবল যেহেতু নেচার, সুতরাং বিক্রয় ইনক্রিজ অর ডিক্রিজ যাই হোক না কেন পার ইউনিট সেম রয়েছে 5.60। সো টোটাল ভেরিয়েবল কস্ট উইল বি, এটা একটু চেঞ্জ হবে, এটা এখানে কম আসবে, এটা এখানে কম আসবে, অর্থাৎ 56,000 আসবে না, এটা 5.60 ইন্টু 8,000 যা হয় তাই হবে এখানে 5.60 into 8,000, that means এখানে হবে 44,800, 44,000 এখানে হবে 44,800, সরি এটা আনএক্সপেক্টেড মিস্টেক ছিল, এটা 44,800 আমরা এখানে এভাবে লিখতে পারি, এই যে 44,800। So variable expenses for 8,000, variable distribution expenses for 8,000, 44,800. So total cost of sales per unit 155 on the basis of 10,000 units per unit. Cost of sales on $155 and total cost of sales for 10,000 units 15,50,000, and also per unit cost of sales when we produce 8,000 units $159.43, এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেল $159.43, and total cost of sales will be 12,75,400। এটা একটু দেখতে হবে, এটা যোগ করে হয়তো বা চেঞ্জ হতেও পারে, এটা একটু যোগ করে দেখে নিও তোমরা, এটা হয়তো একটু চেঞ্জ হতেও পারে, সরি এই কস্ট অফ প্রোডাকশন 11,10,000 দেখে নিচ্ছি, কস্ট অফ প্রোডাকশন 11,10,000 প্লাস 13,000 প্লাস 93,000 প্লাস হচ্ছে 14,000 and plus 44,800, 12,74,800, 12 it will be 12,74,800 and 800, 12,74,800। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ফ্লেক্সিবল বাজেট নিয়ে। ফ্লেক্সিবল বাজেট কিভাবে তৈরি করা হয় তার একটা আমরা এক্সাম্পল দেখলাম, কোশ্চেনও দেওয়া রয়েছে, আমরা সেই কোশ্চেনের আলোকে সলিউশনটা দেখলাম, ওয়ে দেখলাম হাউ টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। আমরা এই ফ্লেক্সিবল বাজেট আলোচনা করার পূর্বে আমরা শুরুতে দেখেছিলাম ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট কি, ক্যাশ বাজেট কিভাবে তৈরি করা হয়, এবং একটা প্রবলেম সলিউশনের মাধ্যমে আমরা দেখেছি ক্যাশ বাজেট কিভাবে তৈরি করা হয়। সো আমরা এই টোটাল আলোচনাটার ক্ষেত্রে আমরা ফলো করেছি গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর 16 এডিশনের বইটা আমরা ফলো করেছি। সো এই বইটা তোমরা যদি দেখো, এই বইটা যদি দেখো তাহলে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে ফর প্রিপেয়ারিং এ ক্যাশ বাজেট। ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে হয়তো তোমাদেরকে অন্য কোনো বই ফলো করতে হবে। এক্ষেত্রে বসু দাসের বই রয়েছে, বসুয়ান দাস কস্ট অ্যাকাউন্টিং, বসুয়ান দাসের বইটা রয়েছে, অথবা তোমরা বাংলাদেশের যে কোনো রাইটারের বই তোমরা ফলো করতে পারো। বিশেষ করে তোমাদের যিনি এই সাবজেক্টের স্যার রয়েছেন, সম্মানিত টিচার রয়েছেন, তোমরা তার কাছ থেকে পরামর্শ নিয়ে স্যার যে বইটা তোমাদের ফলো করতে বলে তোমরা সেই বইটা ফলো করতে পারো। এবং সে বইয়ে যথেষ্ট পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে। তোমরা এটা যদি দেখতে পারো তাহলে আশা করি
তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না এই বাজেট এবং বাজেটারি কন্ট্রোল চ্যাপ্টারের এবং ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে এবং বেসিক জিনিস নেওয়ার ক্ষেত্রে। তো আমি আবারও তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে শুধু এই লেকচারটা দেখলেই হবে না, এটা দেখলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে না। এই লেকচার দেখার সাথে সাথে তোমাদের বই দেখতে হবে। এখানে সবকিছুই আনা সম্ভব হয়নি বা সুযোগও ছিল না, সম্ভবও ছিল না। সুতরাং আমরা অনেক কিছু স্কিপ করেছি, অনেক কিছু অ্যাভয়েড করেছি আমাদের ডিউ টু টাইম ডিউরেশনের কারণে, আমাদের সময় স্বল্পতার কারণে, আমাদের লেকচারের সংখ্যার কারণে। আর অনলাইনের মাধ্যমে সবকিছু ইনক্লুড করা সম্ভব না। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই দেখবে, এই গ্যারিসনের 16 এডিশন হোক অথবা তার প্রিভিয়াস এডিশন হলেও চলবে, সেটা দেখবে। পাশাপাশি বাংলাদেশের রাইটারের বইগুলো দেখবে, এক্সাম্পল দেখবে, পড়বে। না পড়লে কোনো কিছুই পারা সম্ভব নয়। পড়া জিনিসটা তোমাকে পড়তেই হবে, না পড়ে আমরা একটা জিনিস কিভাবে পারবো? সুতরাং পড়তে হবে। তো এই আহ্বান রেখে আজকে লেকচার আমি শেষ করতে চাই। শেষ করার পূর্বে আমরা যদি অ্যাট এ গ্লান্সে আলোচনা করি তাহলে বলতে পারি আমরা কি কি আলোচনা করেছিলাম। আমরা যেটা শুরুতে দেখছিলাম ক্যাশ বাজেট কি। ক্যাশ বাজেটের বেসিক 4টা সেকশন থাকে: ক্যাশ রিসিপ্ট, ক্যাশ ডিসবার্সমেন্ট, either excess or deficiency over cash disbursement of cash receipt, the third section, and fourth section ছিল ফাইন্যান্সিং। আমাদেরকে ফাইন্যান্সিং করতে হবে না আমরা লোন রিপেমেন্ট করব, সেটা আমরা দেখছিলাম ক্যাশ বাজেট। এবং এই 4টা সেকশনের আলোকে বা 4টা পার্টের আলোকে একটা এক্সাম্পল আমরা সলিউশন করেছি এবং সেখানে দেখেছি ওয়ার্কিং ছিল আমাদের 4টা ওয়ার্কিং ছিল: ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ পেমেন্ট ফর পারচেস, দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেডস ওয়ার্কিং ছিল একটা, এবং একটা ওয়ার্কিং ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস নামে একটা ওয়ার্কিং ছিল। সেই ওয়ার্কিংগুলো করেছি। এই ইনফরমেশন প্লাস ওয়ার্কিং এর বেসিসে আমরা ক্যাশ বাজেট প্রিপেয়ার করেছি। আমরা দেখেছি কিভাবে ক্যাশ বাজেট তৈরি করতে হয়। তারপরে ফ্লেক্সিবল বাজেট কি সেটা একটু আলোচনা করেছি। ফ্লেক্সিবল বাজেটের ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, ফ্লেক্সিবল বাজেটের বেনিফিটগুলো কি থাকে, অ্যাডভান্টেজগুলো কি আছে, সেটা আমরা অল্প কথায় বলার চেষ্টা করেছি। এবং ফাইনালি আমরা একটা ফ্লেক্সিবল বাজেটের ডাটা নিয়ে একটা প্রবলেম নিয়ে সেই প্রবলেমটাকে আমরা সলভ করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং শুধু তাই না, তোমরা এর সাথে বই দেখা শুরু করবে এবং বইয়ের সাথে মিলিয়ে নিবে। পাশাপাশি বই দেখবে, বই পড়বে, আরো কিছু এক্সাম্পল দেখবে, কিছু সলিউশন দেখবে। এবং যখন কলেজ ওপেন হবে তখন তোমরা অবশ্যই ক্লাসে যাবে। এই লেকচারে তোমাদেরকে হেল্প করবে, বাট এটা ক্লাসের লেকচারের বিকল্প না। তো একদম কনক্লুশন হিসেবে বলতে চাচ্ছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।